বন্ধুরা, আইসোপ্লেতের কাজ করতে গিয়ে তোমাদের কি সমস্যা হচ্ছে? এখানে কোথায় 100 লাইন টানবো বা কোথায় 200 লাইন টানবো, অর্থাৎ আমাদের এই আইসোপ্লেত ম্যাপের ড্রয়িং করার সময় যে লাইন টানা, সেই লাইন টানার কি সমস্যা তৈরি হচ্ছে? দেখো, আইসোপ্লেতের এই যে আজকের ভিডিও, এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু এখানে আইসোপ্লেত ম্যাপ কিভাবে কাজ করবে সেই নিয়ে আলোচনা করব না। এখানে আলোচনা করব আমি আইসোপ্লেত ম্যাপের কাজ করতে গিয়ে কোন কোন জায়গায় তোমাদের সমস্যা হয়, এখানে ইন্টারপোলেশন মেথড বিষয়টা কি, স্যাডেল জনিত যে সমস্যা সেই সমস্যাটা কিভাবে ওভারকাম করবে, বা এই কাজগুলো করার ক্ষেত্রে আরো কিছু বিধিনিষেধ রয়েছে, সতর্কীকরণ রয়েছে, তাহলে সেই বিষয়গুলো কি কি, তাহলে এই সবটাই এই ভিডিওতে আলোচনা করব। এবং সবার শেষে আমি তোমাদেরকে কতগুলো টিপস দেব, যে টিপসগুলো তোমাদের অবশ্যই মাথায় রাখতেই হবে। তার কারণ আইসোপ্লেত ম্যাপে এই টিপসগুলো মেনটেন না করলে তোমরা বিভিন্ন সমস্যায় পড়তে পারো। তা চলো, আজকে এই ভিডিওটাকে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে এই আইসোপ্লেত সংক্রান্ত যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে ওভারকাম করার চেষ্টা করব। ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য খুব ভাইটাল, খুব দরকারি হতে যাচ্ছে, কারণ এই সমস্যা নিয়ে অনেক ছাত্রছাত্রী প্রায় কমেন্ট করে থাকে। তাহলে সেই কমেন্টের আজকে আমি সময় নিয়ে তোমাদেরকে সেই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। ভিডিওটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা এই জিও ফান্ডা চ্যানেলের সঙ্গে এখনো যুক্ত হয়ে ওঠোনি বা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওঠোনি, তারা অবশ্যই এই জিও ফান্ডা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, কারণ আমি তোমাদের জন্য প্রতিনিয়ত ভূগোল সংক্রান্ত ভিডিও নিয়ে উপস্থিত হই। আর এই ভিডিওগুলো আনার মূল উদ্দেশ্যই হচ্ছে কি, তোমাদের মধ্যে যে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে সেইগুলোকে যাতে দূর করা যায়। চলো তাহলে আর দেরি না করে এই ভিডিওটা আমরা শুরু করছি। ভিডিও শুরুর প্রথমে আমরা এই ইন্টারপোলেশন মেথড বিষয়টা কি এটা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। দেখো, তোমাদের পাশে আমি একটা ছবি তুলে ধরেছি। এই ছবিটা দেখো, দুটো স্টেশন আছে, একটা হচ্ছে স্টেশন এ আর একটা হচ্ছে স্টেশন বি। এবারে এই স্টেশন এ এবং স্টেশন বি, এই দুটোর যদি আমি ভ্যালু ধরে নিই, ধরো স্টেশন এ হচ্ছে 100 সেমি বৃষ্টিপাত আর স্টেশন বি হচ্ছে 200 সেমি বৃষ্টিপাত। এবারে দেখো, তোমাদেরকে বলা হয়েছে যে 150 সেমির এনে বৃষ্টিপাতটা সমমান রেখার দ্বারা দেখাও। মানে সমমান রেখা বলতে কি, এখানে সমবর্ষণ রেখার দ্বারা দেখাও। তাহলে এখানে ইন্টারপোলেশন মেথড বিষয়টা কি না, ইন্টারপোলেশন মেথড হচ্ছে কোনো দুটো, মানে কোনো একটা এলাকা, সেই কোনো একটা এলাকার যে কোনো দুটো বিন্দুর মধ্যবর্তী যে মান, সেই মানটাই হচ্ছে অন্তর্বর্তী মান। এটাকে ইংরেজিতে বলছি আমরা ইন্টারপোলেশন। তাহলে এই ইন্টারপোলেশন মেথড হচ্ছে কি না, কোনো এলাকার যে কোনো দুটো বিন্দুর মধ্যবর্তী স্থানের কোনো মানকে যে পদ্ধতির দ্বারা আমরা নির্ণয় করব সেটাই হচ্ছে ইন্টারপোলেশন মেথড বা অন্তর্বর্তী মান নির্ণয় পদ্ধতি। আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার। তাহলে এই যে আমি বলছিলাম, যে ছবিটা দেখাচ্ছিলাম, এখানে এ আর বি এই দুটো স্থানের মাঝে আমার কিন্তু 150-র কোনো ভ্যালু দেওয়া নেই। সুতরাং কোন জায়গাটা 150 হবে, তাহলে সেইটা নির্ণয় করার পদ্ধতিটাই হচ্ছে এখানে ইন্টারপোলেশন মেথড। আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার। এবারে আমাদের ছাত্রছাত্রীরা যে প্রশ্নটা করে থাকে যে স্যার, এই ইন্টারপোলেশন মেথডটা আমরা কেন অ্যাপ্লাই করব, তাহলে এই ইন্টারপোলেশনের প্রয়োজনটা কি? দেখো, আমি যদি বলি আমাদের আবহাওয়া দপ্তর বা আবহাওয়া সংক্রান্ত যে স্টেশন আমাদের ভারতে কি সব জায়গায় রয়েছে? না, নেই। আমাদের যেমন কলকাতার ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর। তাহলে কলকাতার তথ্য নিয়ে আমাদেরকে হাওড়ার কাজ করতে হচ্ছে, কলকাতার আশেপাশে অঞ্চলের কাজ করতে হচ্ছে। তাহলে সেটা কি জেনুইন? না, জেনুইন নয়। তাহলে সেই রকম ভাবে আমাদের কি পৃথিবীর সব স্থানের কিন্তু আমাদের তথ্য আমরা পেতে পারি না।
বা মেজারমেন্ট করা সম্ভব নয়। তাহলে আমরা যে যে স্টেশনগুলো মেজারমেন্ট করে তথ্য পাচ্ছি তার ভিত্তিতে আমরা মাঝের অংশগুলো বা তার পার্শ্ববর্তী অংশের ভ্যালুগুলো কি হবে তাহলে সেইটা নির্ণয় করার জন্য আমাদেরকে এই ইন্টারপোলেশন মেথড অ্যাপ্লাই করতে হয়। আশা করি বোঝা গেছে। তাহলে ইন্টারপোলেশন মেথড আমার ইচ্ছা হলো অ্যাপ্লাই করলাম তা নয়, কারণ আমাদেরকে প্রত্যেকটা স্থানের আমরা কিন্তু এখানে পরিমাপ করতে পারবো না, কারণ আমাদের প্রত্যেকটা বিন্দু, তাহলে এখানে আমাদের সমমান রেখার যখন কাজ করব তাহলে আমাদের প্রত্যেক স্থানের ভ্যালু আমাকে মেজার করে রাখতে হবে, তবেই তো আমরা ইন্টারপোলেশন কাজ করতে, তবেই আমরা আমাদের আইসোপ্লেটের লাইনটা টানতে পারবো। কিন্তু আমাদের তো বাস্তবে আমি সব স্টেশনের ভ্যালু পাবো না। আমি যদি বৃষ্টিপাতের কথাই বলি, তাহলে আমি সব জায়গায় কি সমবর্ষণ রেখার জন্য যে ভ্যালুগুলো আমার 100, 200, 300 যাই হোক না কেন, তাহলে আমরা প্রত্যেক স্থানের কি আলাদা আলাদা করে আমার আবহাওয়া স্টেশন রয়েছে? নেই। তাহলে এই জায়গাটার জন্য, অর্থাৎ এই অসুবিধাটা দূর করার জন্য আমাদেরকে এই ইন্টারপোলেশন মেথড অ্যাপ্লাই করার প্রয়োজন হয়। এরপরে আমরা এখানে ইন্টারপোলেশনের যে কাজটা করব কোন পদ্ধতির উপর বেস করে, এখানে প্রধানত দেখো তিনটে পদ্ধতি অবলম্বন করা হয়। তার মধ্যে লিনিয়ার ইন্টারপোলেশন, এটা সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করা হয় বা বহুল চর্চিত বা ভূগোলে অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয়। তাহলে এখানে বিষয়টা কি, ইন্টারপোলেশনের ক্ষেত্রে এই যে ধরো আমি এ আর বি স্টেশন দুটো বললাম, তাহলে দুটো স্টেশনের ক্ষেত্রে কি বলেছিলাম না, এ স্টেশনে হচ্ছে 100 সেমি বৃষ্টিপাত আর বি স্টেশনের ক্ষেত্রে 200 সেমি বৃষ্টিপাত। এবারে এই এ আর বি এই দুটো স্টেশন বা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব আমি যদি ধরে নিই যে 10 সেন্টিমিটার, তাহলে আমাকে এখানে টানতে বলা হয়েছে কত, 150 সেমি, 150 সেন্টিমিটার এখানে বৃষ্টিপাতের রেখাটা টানতে বলা হয়েছে। তাহলে আমরা খুব সহজেই এটাকে নির্ণয় করতে পারি না, এই দুটো স্থানের মধ্যে যদি দূরত্ব হয় 10 সেন্টিমিটার, তাহলে এখানে 10 সেন্টিমিটার, আর এখানে আমার হচ্ছে রিকোয়ার্ড ডিস্টেন্স কি আছে না, আমার এখানে 100 থেকে 150-এ যেতে গেলে তাহলে 50, বা 200 থেকে 150-এ আসতে গেলে 50, আর এখানে এই 100 আর 200 এই দুটো স্থানের দুটো পয়েন্টের যে ডিস্টেন্স, মানে দুটোর মধ্যে যে ডিফারেন্স আছে, টোটাল ডিফারেন্স যেটা আমরা বলতে পারি, তাহলে এই 100 থেকে 200, তাহলে এর মধ্যে ডিফারেন্স কত, 100। তাহলে এখানে 10 সেন্টিমিটার ইন্টু আমার 50 ডিভাইডেড বাই 100 যদি করি, তাহলে কি হচ্ছে না 5 সেন্টিমিটার। একদম সিম্পল ওয়েতে একদম মাঝখানের অংশ বরাবর আমরা রেখাটা টানবো। তাহলে এই বিষয়টা হচ্ছে, এটা আমাদের লিনিয়ার ইন্টারপোলেশন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি ভিজুয়াল ইন্টারপোলেশন। দেখো এখানে ভৌগোলিকদের কাছে চোখ একটা বিরাট বড় অ্যাসেট, তার কারণ তোমার আই মেজারমেন্ট করতে যত ভালো পারবে তত কিন্তু এই কাজ খুব সহজে করতে পারবে। তার কারণ এখানে সব জায়গা প্রত্যেকটা একদম এই ফর্মুলা দিয়ে ম্যাথামেটিক্যাল ইন্টারপোলেশনে যেটা করতে হয়, তাহলে সেখানে ফর্মুলা দিয়ে পুরো বিষয়টা নির্ণয় করার ব্যাপার থাকে, তাহলে এক্ষেত্রে কিন্তু সম্ভব নয় সব জায়গায়। সেখানে কিন্তু ভিজুয়াল ইন্টারপোলেশন কিন্তু অনেক বেশি ব্যবহার করতে হবে। তাহলে আমরা মূলত এখানে লিনিয়ার ইন্টারপোলেশন ব্যবহার করব আর ভিজুয়াল ইন্টারপোলেশনটা ব্যবহার করব। তাহলে এই দুটোর উপর বেস করেই আমাদের এই আইসোপ্লেথের কাজ আমরা কমপ্লিট করব। এরপরে দেখো আমরা এই যে ইন্টারপোলেশন মেথড, এই কাজটা করতে গেলে স্যাডেল অবস্থাজনিত কিছু সমস্যা তৈরি হয়। এখানে স্যাডেল অবস্থা বলতে কি বোঝাচ্ছে না, দেখো কোনো একটা আয়তক্ষেত্রিক যদি অংশ থাকে বা অঞ্চল থাকে, সেখানে দেখো কিছু কৌণিক মান নির্ণয়ে আমাদের সমস্যা তৈরি হয়ে থাকে। তাহলে সেই সমস্যাটাই হচ্ছে এখানে স্যাডেল অবস্থা। তাহলে এই বিষয়টাকে আমাদের একটু খাতায় কলমে দেখে নিতে হবে। তোমরা দেখে নাও বিষয়টাকে কিভাবে আমরা এই সমস্যাটাকে ওভারকাম করব। এখানে দেখো আমি একটা টোপোসিট ম্যাপ দেখাচ্ছি তোমাদের। এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে অজস্র কন্ট্রোল লাইন এখানে টানা হয়েছে। অর্থাৎ আমি আমার আলোচনায় যেটা বলছিলাম, প্রত্যেকটার মধ্যে দেখো ইকুই ডিস্টেন্স কিন্তু মেনটেন করা হয়েছে। বিষয়গুলোকে একটু যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখো আমি আরো যদি বিষয়টাকে জুম করি তোমাদের কাছে, দেখো আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার রাখতেই হবে। তাহলে এই জায়গাগুলো দেখো প্রত্যেকটার মধ্যে একটা এত ঘন ঘন লাইন, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকে যেখানে যেরকম উচ্চতাগত তারতম্য ঘটেছে সেই অনুযায়ী কিন্তু তারা ইকুইডিস্টেন্স মেনটেন করেছে, কিন্তু কোথাও তারা একে অপরকে ওভারল্যাপ করেনি।
তাহলে এইভাবে এখানে আইসোপ্লেট ড্রয়িং করতে হবে। এবারে এই আইসোপ্লেট ড্রয়িং এর ক্ষেত্রে আমি তোমাদের একটা স্যাডেল অবস্থার কথা বলছি, যেটা নিয়ে অলরেডি আমি আলোচনা করলাম। সেখানে দেখো এই রকম ধরো চারটে বিন্দু আছে, এখানে 22 আছে এ স্টেশন, এখানে 31 বি স্টেশন, সি হচ্ছে 39 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ডি হচ্ছে 24 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এরকম একটা সমষ্ণ রেখা অঙ্কন করতে দিয়েছে। তাহলে এখানে কি স্যাডেল অবস্থাটা তৈরি হবে? ধরো আমি এই 22 আর 24 এটাকে যদি আমি ধরে নিই, তাহলে এই বরাবর আমি এখানে যদি আমাদের 25 ডিগ্রি সেন্টিগ্রেড ধরো আমাদের সমষ্ণ রেখা অঙ্কন করতে দিয়েছে, তাহলে এই অবস্থায় আমার এখানে এখানে দেখো 22 আর 39 এর মধ্যে আমাদের 25 আছে, একইভাবে এখানে 22 আর 31 এর মধ্যে 25 আছে। তাহলে আমি এই বরাবর একটা রেখা টানতে পারি 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই স্যাডেল অবস্থাটার জন্য আমরা এখানে তাহলে এটা একটা করতে পারি। আর কি আছে? 24 আর 39 এর মধ্যে 25 আছে, একইভাবে 24 আর 31 এর মধ্যে 25 আছে। তাহলে এই বরাবরও আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে সমষ্ণ রেখা অঙ্কন করতে পারি। তাহলে এটা একটা হলো। একইভাবে যদি আমি এদিকের লাইনটাকে আমি ধরে করি কাজটা, ধরো এখানে 22 আর 31 এর মধ্যে তো 25 আছে, একইভাবে এখানে 24 আর 31 এর মধ্যেও 25 আছে। তাহলে আমি এই বরাবর একটা রেখা টানতে পারি। একইভাবে দেখো 39 আর 22 এর মধ্যে 25 আছে, আবার এখানে 24 39 এর মধ্যেও 25 আছে। তাহলে এই হচ্ছে আমাদের 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এইটা দুটোই ঠিক। যদি আমরা অনুমান ভিত্তিক পুরো বিষয়টাকে দেখার চেষ্টা করি, তাহলে এটা দুটোই ঠিক। এখানে দেখো তাহলে আমরা দুটো দিক থেকেই লাইনটা টানলাম, তাহলে এখানে দুটো দিক থেকে আমি 25 ডিগ্রি সেন্টিগ্রেডকে দেখাতে পাচ্ছি। তাহলে এখানেই কিন্তু ভুল হয়ে যাচ্ছে, অর্থাৎ এই স্যাডেল অবস্থার জন্যই আমরা দুদিক থেকেই বিষয়টাকে টানতে পারছি। তাহলে এই সমস্যা থেকে আমাদের বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে কি অন্তর্বর্তী মান নির্ণয় পদ্ধতি, অর্থাৎ ইন্টারপোলেশন মেথড। তাহলে এর জন্য আমাদের কি করতে হবে না, দেখো ইন্টারপোলেশন মেথডের ক্ষেত্রে আমরা যে বিষয়টা বলেছি কি না, এখানে ধরো অন্তর্বর্তী মান, তাহলে আমরা লিখতে পারি সুতরাং অন্তর্বর্তী মান ইকুয়াল টু, তাহলে এখানে কি আছে আমাদের চারটে যে স্টেশন আছে এই চারটে স্টেশনের মানের যোগফল করতে হবে। তাহলে আমরা লিখতে পারি চারটি স্টেশনের মানের যোগফল বাই 4। অর্থাৎ এখানে চারটি স্টেশন কি আছে না, এখানে 22 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 31 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 39 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 24 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে আমরা চারটে ভ্যালু এটা ডিভাইডেড বাই 4, এই ডিগ্রিগুলোকে শেষে এখানে একটা জায়গায় লিখলেও হয়ে যেত, যাই হোক এখন লেখা হয়ে গেছে, বিষয়টা বুঝে নাও তোমরা। তাহলে 22 প্লাস এখানে 31, এখানে প্লাস 39 প্লাস 24 ইকুয়াল টু এটা ডিভাইডেড বাই 4, মানে 29 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই 29টাকে এবারে আমাদের নির্ণয় করে নিতে হবে। এটা করতে গেলে আমাদের সিম্পল একদম ওয়ে, এই সিম্পল ওয়েটা কি না, এই চারটে বিন্দু আমাদের যে আছে এগুলোকে কোণাকুনি করে নিতে হবে। তাহলে এইভাবে আমরা কোণাকুনি যোগ করে নেব, করে যে জায়গাটায় এদের মিটিং পয়েন্ট পেলাম আমরা, এই মিটিং পয়েন্টটা হয়ে গেল এখানে আমাদের 29 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে এই যদি হয়ে যায় তাহলে এর নিরিখে আমাদের এখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে টানতে হবে। তাহলে এখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তখন কোথায় হবে? দেখো এখানে আর তখন এই দিক বরাবর আমরা এই অংশ, এখানে 29 অলরেডি আমরা পেয়ে গেছি, তাহলে 29 আর এখানে 31 এর মধ্যে নেই 25 ডিগ্রি, তাহলে ব্যাস ঝামেলা মিটে গেল। তাহলে এই বরাবর আমরা টানতে পারছি না। তাহলে একইভাবে এখানে 29 39 এর মাঝে এখানে 25 নেই, তাহলে এই বরাবর যেটা করেছিলাম তাহলে এই অংশটা হয়ে গেল বাদ। তাহলে কোনটা ঠিক হয়ে যাচ্ছে? এইটা। তাহলে এখানে সিম্পলি আমরা এখানে
22 আর 31-এর মাঝে যেমন 25 পাচ্ছিলাম, 22-39-এর মাঝে যে 25টা পাচ্ছিলাম, তাহলে সেই বরাবর এখানে 25°C। আর এদিকে আমরা যেটা পাচ্ছিলাম তাহলে সেটা আমাদের এখানে হয়ে যাচ্ছে 25°C। তাহলে এইটা আমাদের এখানে কারেক্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এখানে একটা স্যাডেল সিচুয়েশনকে আমি তুলে ধরেছি। তার ভিত্তিতে আমি তোমাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দিলাম যে কোন কোন ক্ষেত্রগুলো সমস্যা হতে পারে। অনেকে এই কাজটাও করতে পারতে, তুমি অ্যাট এ গ্লান্স দেখে আমরা ভিজুয়ালাইজেশন যে পদ্ধতি বলেছি ভিজুয়াল ওয়েতে, তাহলে সেই পদ্ধতির মাধ্যমে যদি আমি ইন্টারপোলেশন এখানে মেথড অ্যাপ্লাই করতাম, তাহলে সেই জায়গায় আমরা ভুলটা করে ফেলতাম। তাহলে সিম্পলি আমাদের এই ভুলগুলোকে অ্যাভয়েড করতে হবে। দেখো, এই আলোচনার আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা ইন্টারপোলেশন মেথডের সমস্যাগুলো আমরা দেখে নিয়েছি। একইভাবে আমরা আইসোপ্লেতের কাজ করতে গেলে এই সমস্যাগুলো কিভাবে আমরা ওভারকাম করব, তাহলে সেই বিষয়টাও আমি আলোচনা করেছি। এবারে ভিডিও শেষে আমি তোমাদের কতগুলো টিপস বা কতগুলো পদ্ধতিগত যে বিষয় মাথায় রাখার কথা বলবো, যেগুলো জেনারেলি অনেক ছাত্রছাত্রী এই বিষয়গুলো মাথায় না রাখার ফলে ভুল হয়ে যায়, তাহলে সেগুলো একটু মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথম যে বিষয়টা মাথায় রাখবে, আমাদের এই যে সমমান রেখা বা আইসোপ্লেতের যখন আমরা কাজ করব, সেই কাজটা কিন্তু কখনোই একটা রেখা আর একটা রেখাকে ক্রস করবে না। এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। এখানে যে লাইনগুলো টানা হবে, একটা লাইন কখনো আর একটা লাইনকে ক্রস করবে না বা তাদের মধ্যে স্পর্শও করবে না। তার কারণ কি না, প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু সম ব্যবধান মেনটেন করা হবে। অর্থাৎ এখানে 50, 100, 150 যাই হোক না কেন, যে ভ্যালুটা দেবে তাহলে পরস্পরের মধ্যে একটা ইকুয়াল ডিস্টেন্স কিন্তু মেনটেন হবে। 3 নম্বর যে বিষয়টা, এই সমমান রেখা এখানে যে টানা হচ্ছে সেখানে কিন্তু কোনো রকম অ্যাঙ্গেল ক্রিয়েট করবে না। অর্থাৎ একটা রেখা আমি টানলাম এমন ভাবে সেটা 90° অ্যাঙ্গেল হয়ে গেল বা অন্য কোনো একটা অ্যাঙ্গেল সৃষ্টি করে দিল, তাহলে এখানে কোনো কৌণিক ভাবে কোনো অ্যাঙ্গেল সৃষ্টি করবে না সমমান রেখা। তাহলে এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আরো দুটো বিষয় তোমাদের বলবো। তার মধ্যে দেখো, এটা ফ্রি হ্যান্ডে আঁকা হবে, অর্থাৎ সমান রেখার তোমরা যে কাজটা করবে সেই কাজটা তোমরা হাতে পেন্সিল দিয়ে তোমরা টানবে রেখাগুলো। এই রেখাগুলো পেন্সিল দিয়ে টানার ফলে কি হচ্ছে না, তোমরা এখানে স্কেল দিয়ে টানলে কি হয়, একদম স্ট্রেট লাইন হয়। এক্ষেত্রে কিন্তু এই রেখাগুলো কোনো স্ট্রেট লাইন ক্রিয়েট করবে না। তাহলে এই বিষয়টা মাথায় রাখবে। আর এই যে রেখাগুলো টানা হচ্ছে আইসোপ্লেতে, তাহলে সেই রেখাগুলো কখনোই মাঝখানে গিয়ে শেষ হয়ে যাবে না। ধরো একটা ম্যাপ আছে, সেই ম্যাপের মাঝখানের অংশে গিয়ে রেখাটা শেষ হয়ে গেল, তাহলে এই রকম কাজটা হবে না। একমাত্র কোন ক্ষেত্রে হতে পারে, যেগুলো ধরো একদম হাইয়েস্ট পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো যদি পকেট তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে মাঝখানে শেষ হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু কোনোভাবে একটা রেখা গিয়ে ওই হাফ গিয়ে শেষ হচ্ছে না, সে পকেটটা কিন্তু কভার করে দিচ্ছে। তাহলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই ছোট ছোট বিষয়গুলো তোমরা যদি মাথায় রাখো, তাহলে এখানে আইসোপ্লেট ম্যাপের কাজ করার সময় তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। তোমরা পোগো চ্যানেলে একটা খেলা হয়, দেখেছো কিনা জানি না, যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। দেখবে বাচ্চারা খুব এই খেলাটা দেখতে ইন্টারেস্টেড থাকে। সেই বিষয়টা কি, দেখবে কোনো একটা গেট খোলা থাকে, যে গেট দিয়ে সে যেতে পারে, আর একটা গেট বন্ধ থাকে। তাহলে এই যে গেট তোমাদের কাছে কোন ক্ষেত্রে খোলা আছে কোন ক্ষেত্রে বন্ধ আছে, সেইটা এখানে আমাদের এই যে একটা বিন্দুর সঙ্গে আর একটা বিন্দুর আমরা যখন ভ্যালুগুলো দেখছি, তার মধ্যে আমার যে ভ্যালুটা টানতে হবে, রেখাটা টানতে হবে, তাহলে সেই রেখাটা সেই অংশে সেই ভ্যালুটা আদৌ আছে কিনা, তাহলে সেইটা কিন্তু তোমাদেরকে ভালো করে দেখে নিতে হবে। তাহলে সেই বিষয়টা তোমরা যদি দেখে নিতে পারো, তাহলে দেখবে তার মানে সেটা ওই গেটটা খোলা আছে তোমাদের জন্য। আর যে ক্ষেত্রে ভ্যালুটা নেই, ধরো আমার 50 টানতে বলেছে, আমার দেওয়া আছে ভ্যালু 100 থেকে 200, তাহলে ওই 100 থেকে 200-র মধ্যে আমার 50 নেই, তাহলে ওই অংশে আমার গেটটা বন্ধ। আবার পাশে আর একটা জায়গায় দেওয়া আছে 20 থেকে 100, এদিকে 20 দেওয়া আছে, এদিকে 100 দেওয়া আছে, অর্থাৎ দুটো গেটের যে দুটো পাল্লা, আমি ওই দুটো বিন্দুকে যদি ধরে নিই, তাহলে সেই বিন্দু দুটোর মাঝের অংশটা তাহলে সেই ভ্যালুর মধ্যে পড়ছে কিনা, তাহলে সেটাই আমাদের কাছে বুঝে নিতে হবে। আর সেই জায়গায় যদি পড়ে যায়, তার মানে এখানে ইন্টারপোলেশন মেথড অনুযায়ী
সেই অংশে যে অঞ্চলটার অংশ দিয়ে ওই লাইনটা টানা যেতে পারে, তাহলে সম্ভাব্য সেই জায়গাটা আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে, বা আমাদেরকে ওই মেথডটা লিনিয়ার যে ইন্টারপোলেশন সেই মেথডটা অ্যাপ্লাই করে কোন জায়গাটা হতে পারে তাহলে সেই ব্যাপারটা নির্ণয় করে নিতে হবে। তাহলে এই হলে আমরা ইন্টারপোলেশন মেথড বা আমাদের আইসোপ্লেট ড্রয়িং এর ক্ষেত্রে যে এই ধরনের যে সমস্যাগুলো তৈরি হয়, তাহলে সেই সমস্ত সমস্যাগুলো আমরা ওভারকাম করতে পারবো। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এই ইন্টারপোলেশন মেথড বা স্যাডেল সমস্যা বা আমাদের আইসোপ্লেটের কাজ করতে গিয়ে খুঁটিনাটি যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলোর সম্পর্কে আমি ডিটেলসে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি পরবর্তী ক্ষেত্রে তোমরা যখন কাজ করবে এই ধরনের আর কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে না। এরপরেও যদি কোথাও কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং এই জিও ফান্ডা চ্যানেলে যদি কেউ এখনো নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।